রেকর্ডিং কথা বলতে হবে না আলাউদ্দিন স্যার, আমি আমার সময় রেকর্ডিং থেকে স্টার্ট করব। আচ্ছা, তাহলে এটা অবচয়ের 5 নম্বর ক্লাস। দেখেন আমি চিন্তা করছিলাম অবচয় 4টা ক্লাসে শেষ করে দিব, কিন্তু আমি কিন্তু কোনো ক্লাসে কম পড়ে নেই, তারপরে শেষ করা যাচ্ছে না, তার মানে এখানে আসলে অনেক কিছু আছে এবং শর্টকাট শেষ করে দিলে আসলে লস আপনাদের, আমার লস নেই। আসলে প্রথমেই আপনাকে সরলরেখা পদ্ধতি অবচয় বের করার জন্য প্রথম দায়িত্ব হচ্ছে আপনার একটা সূত্র অনুসরণ করতে হবে। সূত্রটা কোনটা অনুসরণ করবেন? সূত্র নাম্বার 3। সূত্র নাম্বার 3 এর হয়তো রোমান চিহ্ন 1 ব্যবহার করবেন, নয়তো রোমান চিহ্ন 2 ব্যবহার করবেন, যেকোনো একটা। হ্যাঁ, তো কোনটা ব্যবহার করবেন নির্ভর করবে আমাদের উদ্দীপকের উপর। আমরা সবাই যদি যাদের কাছে বই আছে বা যাদের কাছে বই নাই, তারা চট্টগ্রাম বোর্ড 2015 ম্যাথটা যদি আশেপাশে থাকে খুলে ফেলেন। পিয়াস ট্রেডার্স এর একটা ম্যাথ। পিয়াস ট্রেডার্স 2010 সালের 1 জানুয়ারি 2 লক্ষ টাকায় একটি যন্ত্র ক্রয় করে। তাহলে আমি একটু ধরে নিলাম কারো কাছে একদম কিছুই নেই, মানে তাদের সুবিধার্থে একটু লিখে দিচ্ছি আর কি। এখানে ক্রয় মূল্য বলছে 2 লাখ টাকা। যন্ত্রটা কিনছি 1/1/2010 সালে। এরপর বলছে যন্ত্রটির আয়ুষ্কাল 10 বছর। 10 বছর। তারপর বলছে আয়ুষ্কাল শেষে যন্ত্রটির ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। 2014 সালের 31 ডিসেম্বর তারিখে এটা বিক্রয় করা হয় 1 লক্ষ টাকায়। প্রতিষ্ঠানটি প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে বার্ষিক হিসাব সমাপ্ত করে। এতগুলো তথ্য আমাদের উদ্দীপকে দেয়া আছে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। উদ্দীপক থেকে কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। এই মাইশা বুঝতেছেন? মাইশা জামান আগের ক্লাসগুলো করছিলেন? অবশ্যই হ্যাঁ করছি। ঠিক আছে, সমস্যা জানাবেন। আচ্ছা, তাহলে এখানে মোটামুটি আপনি একটু নতুন বেশি, আর বাকি আর কি জানি নতুন ভুলে গেছি। ওকে, তো এখন আসেন আমাকে তিনটা তথ্য দেয়া আছে। আমরা জানি সরলরেখা পদ্ধতিতে আমাকে হয়তো আয়ুষ্কাল দিবে নয়তো পার্সেন্টেজ দিবে। এখানে প্রশ্নে আয়ুষ্কাল দেয়া আছে, পার্সেন্টেজ দেয়া নাই। তাহলে আমি আয়ুষ্কালের সূত্র ব্যবহার করব। সরলরেখা পদ্ধতির অঙ্কগুলোতে আপনাকে উদ্দীপকে লিখে দিবেন সরলরেখা পদ্ধতি। যেমন এখানে দেখেন উদ্দীপকের কোথাও লেখা নেই সরলরেখা পদ্ধতি, তবে ক খ গ নম্বর প্রশ্নগুলোতে কিন্তু উল্লেখ করে দিয়েছে পদ্ধতির নাম। তাহলে পদ্ধতির নাম হয়তো উদ্দীপকের মধ্যে থাকবে, নয়তো প্রশ্নের মধ্যে লেখা থাকবে। এটা কোন পদ্ধতি? ধরেন কোন একটা অঙ্কে পদ্ধতির নাম লেখা নেই, তাহলে কি করবেন? কোন পদ্ধতির নাম লেখা না থাকলে সেটা সরলরেখা পদ্ধতি। মনে রাখবেন, মনে থাকবে? জি স্যার। জি স্যার। তাহলে কোন পদ্ধতির নাম লেখা না থাকলেও সেটা সরলরেখা পদ্ধতি। সরলরেখা পদ্ধতির ক্ষেত্রে প্রথম দায়িত্ব হচ্ছে অবচয় বের করা। কোন অবচয় বের করবেন? বার্ষিক অবচয়। কোন অবচয়? বার্ষিক অবচয়। আচ্ছা, ধরেন এখানে ক নম্বরে জানতে চাই নাই যে বার্ষিক অবচয় নির্ণয় করো, এটা জানতে চাই নাই, তাইলেও আপনি বার্ষিক অবচয় বের করবেন। ঠিক আছে? জি কিন্তু স্যার। এখানে চাইছে ক নম্বর বার্ষিক অবচয়ের পরিমাণ কোন পদ্ধতিতে? সরলরেখা পদ্ধতিতে। তাহলে লিখে পারেন সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ সমান। দয়া করে সূত্রটা লিখবেন, তবে এটা বাংলায় লিখবেন। সূত্রটা কিভাবে লিখবেন? বাংলা। বাংলায় মনে আছে বাংলায় কি ছিল? অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তাহলে অর্জন মূল্য কত টাকা? 2 লাখ। বিয়োগ ভগ্নাবশেষ মূল্য 20,000। 20,000। 20,000 ডিভাইডেড বাই আয়ুষ্কাল কত বছর? 10 বছর। তাহলে বার্ষিক অবচয়ের পরিমাণ কত? 18,000। 18,000 টাকা। কোনো কনফিউশন? না স্যার। ওকে, তাহলে আমার ক নাম্বার প্রশ্ন শেষ, এতটুকুই লিখব। আর এক্সট্রা আর কোনো কিছু করবেন না। এটার জন্য কিন্তু আমার ট্যাবলেট আবার লাগিয়ে না, কারণ এটার জন্য পুরো ট্যাবলেট প্রয়োজন। এটা একটা সূত্র। তাহলে আমি সূত্র আকারে অ্যানসার পেয়ে গেছি 18,000 টাকা, এটাই উত্তর। অ্যাকাউন্টিং এর উত্তর 18,000 এই কথাগুলো লিখতে হয় না। অনেকে আবার উত্তর লেখেন ছোট বাচ্চাদের মতো। সাবধান, হিসাব বিজ্ঞানের উত্তর 18,000 টাকা এভাবে লেখার দরকার নেই। আমার বইয়ে যে সমাধানটা আছে আপনি পরীক্ষায় এভাবে অ্যানসার করবেন। এভাবে অ্যানসার করার জন্য আপনি বইতে সুন্দর করে সমাধান দিতে গুলো দেওয়া আছে। যাই হোক, তাহলে ক নম্বর কমপ্লিট। সরলরেখা পদ্ধতির বার্ষিক অবচয়ের পরিমাণ 18,000 টাকা প্রতি বছর। তাহলে 10 সালের অবচয় কত? 2010 সালের অবচয় কত? 18,000। 18,000। 11 সালের অবচয় কত? 18,000। 12 সালের অবচয় কত? 18,000। আমরা জানি সরলরেখা পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান হয়। সমান। আচ্ছা,
সৃজনশীলের ক্ষেত্রে সরলরৈখিক এবং ক্রমহ্রাসমান মানে সরলরৈখিকের সাথে অন্য পদ্ধতিগুলোর পার্থক্য এটাই। সরলরৈখিকে অবচয় বের করতে হয় কয়বার? একবার। একবার। এটা দিয়ে আমরা প্রতি বছর চলতে পারি। দ্বিতীয় বছরে কি আমাকে আর নতুন করে অবচয় বের করতে হয় না। কিন্তু অন্য পদ্ধতিগুলোর ক্ষেত্রে অবচয় বের করতে হবে বারবার। বুঝতে পারছি? জি স্যার। তাহলে সরলরৈখিক পদ্ধতি 2 বছর 3 বছর 4 বছরের অঙ্ক দিলেও আমরা অবচয় বের করব কয়বার? একবার। একবার। কিন্তু ধরেন ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয় বের করতে বলছে বা ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতির অঙ্ক করতে বলছে 2 বছরের অঙ্ক। আপনি অবচয় কয়বার বের করবেন? দুইবার। ব্যাপারটা বুঝছি এবার? জি স্যার। এটাই হচ্ছে সরলরৈখিক বা অন্য পদ্ধতিগুলোর মধ্যে পার্থক্য। আসলে সবগুলো পদ্ধতির মধ্যে শুধু একটা জিনিস নিয়ে সমস্যা হবে আপনার। সৃজনশীলে একটা জায়গায় চেঞ্জ হবে, সেটা কি? জাবেদায় চেঞ্জ হবে? না স্যার, জাবেদার প্রত্যেকটা সৃজনশীলে একই রকম। পদ্ধতি যেটাই হোক না কেন, জাবেদায় কোনো চেঞ্জ হয় না। তাহলে চেঞ্জটা কোথায় হয়? অবচয়ের নির্ণয়ে। আর পদ্ধতি কিসের জন্য? আমরা যে সরলরৈখিক পদ্ধতি বলতেছি, ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি বলি, এগুলো কিসের পদ্ধতি? এগুলো অবচয় নির্ণয়ের পদ্ধতি। এজন্য অবচয় নির্ণয় করার সময় পদ্ধতিগুলোর মধ্যে পার্থক্য দেখা দিবে, সৃজনশীলের মধ্যে পার্থক্য দেখা দেয় না। বুঝতে পারছি এবার? ঠিক আছে। আচ্ছা, নিয়ম অনুযায়ী প্রথমত আমরা অবচয় বের করছি, ভালো কথা। এখন খ নম্বরে আমরা এখন কি করব? খ নম্বরে যাওয়ার আগে আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, তবে এটা মূলত ক্রমহ্রাসমানে আসে, সরলরৈখিকে তেমনটা আসে না, তাও আসতে তো পারে, অস্বাভাবিক কিছু না। সেটা কি? সেটা হচ্ছে অবচয় সারণী। এটার নাম কি? অবচয় সারণী। আমি একটু এক্সট্রা মানে এটা ধরেন ক নাম্বারের আন্ডারে, তবে এখানে আমি কি লিখতেছি? এক্সট্রা। আমি যেহেতু স্যাম্পল দেখাচ্ছি আজকে আমি সৃজনশীলের স্যাম্পল দেখাচ্ছি, অবচয় চ্যাপ্টারে কিভাবে সৃজনশীল আসতে পারে এটা আজকে লিখে দিচ্ছি পুরোটা। এজন্য যে কোনো পদ্ধতি থেকে প্রথম অবচয়ের পরিমাণ বের করতে বলতে পারে, তবে সরলরৈখিক ছাড়া অন্য পদ্ধতিতে এভাবে অবচয় বের করা যায় না। তাহলে অবচয়ের পরিমাণ বের করতে বললে বুঝতে হবে সরলরৈখিক পদ্ধতি গেল এটা। সরলরৈখিক ছাড়া অন্য যে কোনো পদ্ধতিতে অবচয় বের করতে বললে আপনি এই যে এখন একটা চার্ট করব, এই চার্টটা করবেন। বুঝতে পারছি? স্যার আবার একটু বলেন। আবার বলতেছি, সরলরৈখিক পদ্ধতি ছাড়া অন্য যে কোনো পদ্ধতিতে অবচয় বের করতে বললে সৃজনশীলের ক্ষেত্রে একটা চার্ট করতে হয়। এই চার্টটার নাম হচ্ছে অবচয় সারণী। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো অবচয় সারণী কি সরলরৈখিক পদ্ধতি লাগে না? জি না, লাগে না। তবে যদি জানতে চাই তাহলে আপনি করবেন। দেখেন আমি কিন্তু এটা এখন করতেছি না, লিখে দিছি এক্সট্রা। কিন্তু যদি পরীক্ষায় বলে যে সরলরৈখিক পদ্ধতিতে একটি অবচয় তালিকা প্রস্তুত করো, তাহলে আপনি করবেন। অর্থাৎ সরলরৈখিক পদ্ধতিতেও অবচয় সারণী তৈরি করা যায়, তবে এটা বাধ্যতামূলক না। বুঝতে পারছি? যারা একটু কনফিউশন আছেন আমি আবার বলতেছি, প্রথম কথা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বের করার জন্য সূত্রই এনাফ, চার্ট লাগে না। কিন্তু ধরেন একটা প্রশ্ন জানতে চাইছে যে 2 বছরের জন্য একটি অবচয় সারণী তৈরি করো সরলরৈখিক পদ্ধতি, তাহলে আপনি এই অঙ্কটা করবেন। বুঝছি? জি স্যার। আচ্ছা, এবার আসেন ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয় বের করতে বলছেন, কিন্তু আমাকে এরকম কোনো চার্ট তৈরি করতে বলে নাই। আসলে সরলরৈখিক ছাড়া অন্য যে কোনো পদ্ধতিতে অবচয় বের করতে বললেই আমরা কি করব? অবচয় সারণী। সারণী তৈরি করব। বাকিটা আপনি বুঝবেন কিভাবে? আমি বইতে প্রত্যেকটা ম্যাথ সলিউশন করে দিছি, আপনি বইয়ের এই ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতির অঙ্কগুলো দেখলেই বুঝবেন। অবচয় সারণী জানতে চাইলে তারপর আমি একটা অবচয় সারণী করছি। কেন? ওই যে অবচয় নির্ণয় করার জন্য। কারণ ওই পদ্ধতিগুলোর ক্ষেত্রে এক এক বছর অবচয়ের পরিমাণ এক এক রকম হয়, এইজন্য ওগুলো সূত্র দিয়ে বের করা যায় না। বুঝছি এবার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমরা এখন জানি কোন পদ্ধতি অনুসরণ করতেছি। এই অঙ্কটা কোন পদ্ধতি? সরলরৈখিক। সরলরৈখিক পদ্ধতি। এটা কত নম্বর? সিকিউ 4। এখানে যা করব সবকিছু সরলরৈখিক, মনে রাখেন। তাহলে প্রথমে হচ্ছে বছর। আমরা আপাতত কয় বছরের জন্য সারণীটা করব? যেহেতু অঙ্কটা 2 বছরের, আমরা 2 বছরের জন্য করি। কয় বছরের জন্য করতেছি? 2 বছরের জন্য। 2 বছর। তাহলে 2010 2011। আপনি চাইলে 5-10 বছরের জন্য করতে পারবেন, কেউ মানা করবে না। বছর। এরপর আসবে ক্রয় মূল্য বা অর্জন মূল্য, যেটা আমরা লিখি আর কি। আচ্ছা, আমরা যে সম্পদটা কিনছিলাম এটা কত দিয়ে কিনছি? কত দিয়ে কিনছি? 2 লাখ টাকা। আচ্ছা, আমরা জানি হিসাব বিজ্ঞানের ক্রয় মূল্য নীতি অনুসারে সম্পদের মূল্য প্রতি বছর কি চেঞ্জ হয় না অপরিবর্তিত থাকে? অপরিবর্তিত। অপরিবর্তিত থাকে। অর্থাৎ ক্রয় মূল্যকে প্রতি বছর ক্রয় মূল্যে লিখতে হয়।
বা স্থায়ী সম্পদকে প্রতি বছর ক্রয় মূল্যে প্রদর্শন করতে হয়। এই জন্য 10 সালে ক্রয় মূল্য কত? 2 লাখ 11 সালেও তাহলে ক্রয় মূল্য কত হবে? 2 লাখ 2 লাখ 12 সালেও কত হবে? 2 লাখ 13 সালেও কত হবে? 2 লাখ এটা অপরিবর্তিত থাকবে। বুঝতে পারছি? জি স্যার আচ্ছা, এরপরে এবার আসেন এই ঘরটাতে গিয়ে পদ্ধতিগুলোর মধ্যে চেঞ্জ হয়। সকল পদ্ধতিতে ঘরটা একই, তাহলে পার্থক্য হবে কোথায়? পার্থক্য হবে এই 3 নম্বর কলামটাতে। 3 নম্বর কলামটাতে অবচয়ের পরিমাণ বের করার নিয়মটা চেঞ্জ হবে, কিন্তু ঘর ঠিক থাকবে। যেমন আমি সরলরেখা করতেছি, বছর ক্রয় মূল্য অবচয়, ক্রমরা সমান করব, তাও ঘর সেম। বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি করব, তাও একই ঘর। আমি উৎপাদন একক পদ্ধতি করব, ঘর একই। তাহলে চেঞ্জ হবে কি? টাকার পরিমাণ বের করার সময় একটু চেঞ্জ হবে। বুঝতে পারছি? কয়টা কলম করছি বলো তো? 5টা 5টা। তাহলে প্রত্যেকটা পদ্ধতিতে অবচয় সারণী ঘর কয়টা হবে? 5টা হবে। আচ্ছা, ক্রম রসমণে কি 6টা হবে? না বর্ষ সংখ্যা কি চেঞ্জ হবে? না। না স্যার কোন পদ্ধতিতে অবচয় সারণী চেঞ্জ হয় না, অবচয় সারণী সবসময় একটাই করবেন। আপনাদের বইতে যদি এর ব্যতিক্রম থাকে দয়া করে এটা অনুসরণ করবেন, আপনার বই না। বুঝতে পারছি? জি স্যার ওকে স্যার। একটা মিনিট। আচ্ছা, 4 নম্বর ঘরটাতে লিখে ফেলেন পুঞ্জীভূত অবচয়। অবচয়ের পরের যে কলামটা করছি আমরা, ওই ঘরটার নাম কি? পুঞ্জীভূত অবচয় আর লাস্ট কলামের নাম লেখেন বহির্মূল্য। লাস্ট কলামের নাম লিখে ফেলেন বহির্মূল্য। ঠিক স্যার? স্যার 5 নাম্বার কলামে কি যায়? 5 নম্বর কলামে স্যার বহির্মূল্য। ঠিক স্যার? জি স্যার তাহলে প্রথম কলামে জানি কি লিখছি বলেন তো আমার? প্রথমে বছর, বছর তারপরে ক্রয় মূল্য ক্রয় মূল্য, তারপরে অবচয় তারপরে পুঞ্জীভূত অবচয় তারপরে বহির্মূল্য আচ্ছা, এখন বছর তো আমাদের প্রশ্ন দেয়া আছে 2010 2011, 2 বছর অঙ্ক করতেছি। যদি 5 বছরে করতাম তাহলে সিরিয়ালে লিখতাম আর কি 12 13 14 15 এভাবে লিখে যেতাম। ক্রয় মূল্য প্রশ্ন যেটা দেয়া আছে, হ্যাঁ, আসলে এখানে আমরা যদি ক্রয় মূল্য লিখছি তবে এখানে টাকার পরিমাণটা লিখবো অর্জন মূল্য। হ্যাঁ, যদি সম্পত্তির পরিবহন খরচ থাকে, সম্পত্তির ওই যে ভ্যাট থাকে, এগুলো সব যোগ করে মোট মূল্যটা এখানে বসবে। তাহলে বসেছি ক্রয় মূল্য 2 লাখ 2 লাখ অপরিবর্তিত। এবার আসুন অবচয়। এখন যদি আপনি সরলরৈখিক পদ্ধতি অনুসরণ করেন, এটা যদি সরলরৈখিকের অঙ্ক হয় তাহলে এখানে অবচয়ের সূত্র কোনটা হবে? কোনটা হবে? কথা বলো না কেন? p minus sb divided by n হ্যাঁ, ওই যে অর্থাৎ অর্জন মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। বুঝতে পারছি? জি স্যার এখানে একটু সূত্রটা এভাবে লিখবেন। এই ঘরটা সবসময় একটু বড় রাখবেন। 3 নম্বর ঘরটা। কয় নম্বর ঘরটা বড় রাখবেন? 3 নাম্বার 3 নম্বর ঘরটা একটু বড় রাখবেন। আচ্ছা, এরপর হচ্ছে পুঞ্জীভূত অবচয়, এরপর হচ্ছে বহির্মূল্য। 3 নম্বর ঘরের সূত্রটা লিখে দিলে ভালো। যেমন আমি এখানে সূত্রটা লেখার জায়গা নেই আমার এখানে, আপনাদের এখানে আছে। আপনি এখানে সূত্রটা লিখে দিবেন। অর্জন মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। আর যদি পার্সেন্টেজ থাকতো তাহলে লিখতাম অর্জন মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ইনটু পার্সেন্টেজ। বুঝতে পারছি? জি স্যার আচ্ছা, ওকে। এতটুকুতে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার না স্যার 4 নাম্বার 5 নাম্বার। আচ্ছা, মনে আছে আপনাদের সূত্র নাম্বার 4 এ লেখা ছিল, সূত্র নাম্বার 4 এ ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলে বহির্মূল্য পাওয়া যায়। মনে আছে? জি স্যার হ্যাঁ, তাহলে এই যে দেখেন আমি 5 সমান 2 বিয়োগ 4। বুঝতে পারছি? বহির্মূল্য কেমনে বের করব? 2 নম্বর কলাম থেকে 4 নম্বর কলাম বিয়োগ করলে কি পাওয়া যাবে? কথা বলেন না। 5 নাম্বার কলাম পাওয়া যাবে রাইট, ওকে। এখন আসলে অবচয় কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি। আমি তারপর একটু বোঝানোর জন্য এখানে বের করে দেখাচ্ছি আবার। ক্রয় মূল্য 2 লক্ষ টাকা।
ডিভাইডেড বাই আয়ুষ্কাল 10 বছর বিয়োগ 20,000 টাকা সমান 18,000 টাকা। পরের বছর তাহলে 18,000ই হবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, যদি আপনি ক নম্বরে এরকম বের না করেন তাহলে এখানে সরাসরি বের করে দেখাইতে পারবেন, তবে মুখস্থ বসাইন না, একটু বের করে দেখাইন। আর প্রথম বছর দেখালে পরের বছর থেকে আর দেখানোর প্রয়োজন হয় না। ক্লিয়ার? জি স্যার। এই যে 18,000 18,000 পুঞ্জীভূত অবচয় মানে অবচয়ের যোগফল। প্রথম বছর অবচয় কত? স্যার অবচয় হার যদি দেওয়া থাকে। ওই বেটা অবচয় দেওয়া থাকলে সূত্র অবচয় হারেরটা করবি, সমস্যা কি? আচ্ছা স্যার। ওকে, প্রথম বছর অবচয় কত? 18,000। 18,000। তাহলে পুঞ্জীভূত অবচয় কত হবে? 18,000। 18,000। দ্বিতীয় বছর পুঞ্জীভূত অবচয় কি হবে? দুই বছরেরটা যোগ হবে যোগফল, রাইট। তাহলে 18 দুগুণে কত? 36,000। 30। এত বুঝছি? জি স্যার। তাহলে পুঞ্জীভূত অবচয় বের করার নিয়ম হচ্ছে প্রতি বছর অবচয়টা যোগ করে দিব। প্রথম বছর 18,000 ছিল, 18,000 বসাই ফেলছি। পরের বছর 18,000 আর 18,000 যোগ করলে কত হয়? 36,000। আচ্ছা, এবার বহির্মূল্য বের করব। 2 লক্ষ থেকে কি বিয়োগ করব? 18,000। 18,000। 2 লাখ থেকে 18,000 বিয়োগ করলে 1 লক্ষ কত? 82,000। 82,000। আচ্ছা, পরের বছর 2 লাখ থেকে 36,000 বিয়োগ করলে 1 লক্ষ 64,000। 64,000। ব্যাপারটা বুঝছেন? শেষ? ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা যে কোনো পদ্ধতির অবচয় সারণী পারবো? জি স্যার। জি স্যার। শুধু একটা জিনিস আমাদের সমস্যা হবে, সেটা কোথায়? এই কিভাবে অবচয় বের করব। ধরেন ক্রমহ্রাসমান বলছে, তাহলে আপনারা কি পারবেন না মূলত? ক্রমহ্রাসমান বলে আপনি এখানে এই অবচয়টা বের করতে পারবেন না, এটাই তো। বাকি সব তো ঠিক থাকবে নাকি? ঘর তো পারবেন, জি স্যার। ঘর পারবেন, শুধু পারবেন না নাকি কিভাবে অবচয় বের করব। তো এটা আমরা পদ্ধতি যখন শিখবো তখন দেখবো যে কিভাবে ক্রমহ্রাসমান অবচয় বের করতে হয়, কিভাবে বর্ষ সংখ্যাতে অবচয় বের করতে হয়, কিভাবে উৎপাদন একক অবচয় বের করতে হয়। কিন্তু ঘর তো পারবেন সবাই, জি স্যার। নিয়মটা তো পারবেন। জি স্যার। ওকে স্যার। ঠিক আছে। হ্যাঁ, বর্ষা প্রশ্ন করতেছিলেন, বলেন। স্যার অবচয় 2 নম্বর, অবচয় 2 নম্বরটা কি লিখছিলেন? অবচয় 2 নম্বরটা কি লিখছিলাম মানে কি বুঝিনি? মানে 2011 সালের অবচয় নিচে 18,000 কি লিখছি, লিখছিলেন? 18,000 লিখছি, এটা 18,000 লিখছি। নিচেটাও 18,000? হ্যাঁ, প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান না? আচ্ছা আচ্ছা, বুঝে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা সারণী আশা করি পারবো। তাহলে আমার ক নাম্বার কমপ্লিট। প্রত্যেকটা সৃজনশীল আপনাকে হয়তো সারণী দিবে, তারা অবচয় বের করতে দিবে। এটা ক নাম্বার প্রশ্নে সাধারণত। তবে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে অবচয় হার। এটা কি কি আসতে পারে বলেন না? অবচয় হার। পরীক্ষার হলে সৃজনশীলের ক্ষেত্রে এই আর শব্দটা লেখার প্রয়োজন নাই। আপনি যখন সৃজনশীল করবেন সি এস বি আর এন এই ওয়ার্ড করে লিখবেন না অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে। তাহলে আমরা যে সূত্রটা কি ছিল? 1 ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইনটু 100। আয়ুষ্কাল ইনটু 100। আচ্ছা, তাহলে 1 আয়ুষ্কাল কয় বছর? 10 বছর। 10 বছর। 10 বছর ইনটু 100। তাহলে আমরা বলতে পারি না 10%? জি স্যার। বলতে পারি। এই ধরনের প্রশ্ন কিন্তু অলরেডি হইছে, বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো চেক করেন তাহলে পাবেন। অনেক জায়গায় স্বরলিপি পদ্ধতিতে অবচয় বের করতে বলছে। তাহলে ক নম্বরে সম্ভাব্য প্রশ্নগুলো কি কি? প্রথমে অবচয়ের পরিমাণ বের করতে বলতে পারে, অবচয় সারণী তৈরি করতে বলতে পারে, অবচয় হার নির্ণয় করতে বলতে পারে। পারা যাবে? জি স্যার। ওকে, তাহলে আমার ক নম্বরের সম্ভাব্য প্রশ্নগুলো শেষ, অ্যানসার গুলো শেষ। আমি কিন্তু এই প্রশ্নটাকে স্যাম্পল হিসেবে করে দিচ্ছি, তো এটা একটু ভালো করে করবেন। মানে আপনি একটু আবার একটু রিভিশন করে নিন ম্যাথটাকে, তাহলে বুঝতে সমস্যা হবে না। এবার আমরা খ নম্বরে যাব। খ নম্বরে আমাদের কি করতে হবে? জাবেদা দাখিলা কি করতে হবে? জাবেদা দাখিলা করতে হবে। তাহলে জাবেদার জন্য ঘর তো আমরা পারি, ঠিক না? জাবেদার ঘর তো পারি। জি স্যার। একটা ঘর এঁকে ফেলেন তাড়াতাড়ি, একটা ঘর এঁকে ফেলেন তাড়াতাড়ি। খ নম্বর জাবেদা করার জন্য উপরে সবসময় প্রতিষ্ঠানের নাম লিখবেন, পিয়াস ট্রেডার্স। একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলোর ভিডিওগুলো পরবর্তী দরকার আবার দেখে নেবেন। আপনারা এখানে খুঁটিনাটি কিছু ভুল করেন, খালি ম্যাথ শিখলাম। এখানে অনেকে আছেন শুধু ম্যাথ শেখেন, ম্যাথ শিখলে আপনি পরীক্ষা পারবেন না। আপনাকে ম্যাথও শিখতে হবে, পরীক্ষা আপনার কোন কোন জায়গায় ভুল করি এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আমি এই যে সৃজনশীল করাচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টারে সৃজনশীল করানোর সময় কিন্তু বলে দিই আপনারা এই জায়গাটায় ভুল করবেন।
তো ওই জায়গাটা একটু ভালো করে খেয়াল করিয়ে কোন জায়গাটায় ভুল করি আমরা। তাহলে পিয়াস ট্রেডার্স সেকেন্ড লাইন জাবেদা দাখিলা। এখন দেখেন তো আমি জাবেদা দাখিলার আশেপাশে কোথাও তারিখ লিখছি ক্যামেরার উপরে না স্যার। লিখে না, রাখি, কিন্তু স্যার। আমরা অনেকেই ভুলে এখানে 2010 সালের 2011 সালের সমাপ্ত বছরের জন্য কি কি জানি কতগুলো লিখি। সাবধান, যে সকল ম্যাথে চার্টের মধ্যে তারিখ থাকে সে সকল ম্যাথে চার্টের উপরে তারিখ লিখতে হয় না। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা ধরেন রেওয়া মিলে কি তারিখের কলাম থাকে? না স্যার। এই জন্য আমরা রেওয়া মিলের উপরে তারিখ লিখি। আর্থিক বিবরণী কি তারিখের কলাম থাকে? না স্যার। না, এই জন্য আমরা আর্থিক বিবরণীতে উপরে তারিখ লিখি। কিন্তু নগদান বইতে কি তারিখের কলাম থাকে? থাকে। থাকে, এই জন্য নগদান বইয়ের উপরে কি কখনো তারিখ লিখছি আমরা? না স্যার। না। তাহলে যে সকল ম্যাথে তারিখের কলাম থাকে তাদের ক্ষেত্রে উপরে তারিখ লিখতে হয় না, আর যে সকল ম্যাথের ক্ষেত্রে তারিখের কলামটা থাকে না সেজন্য আমরা উপরে একটু তারিখটা লিখে দিতে হয়। ব্যাপারটা বুঝছি? জি স্যার। আপনাদেরকে জাবেদা শিখেছিলাম না আমি অবচয়? জি স্যার। অবচয় হিসাব মুক্তকরণ দিয়ে জাবেদা শিখেছিলাম তো, যতটুকু মনে পড়ে। জি স্যার। জি। স্যার তারিখের পরে ঘরটাতে বিবরণ দিলে হবে? বিবরণ লিখলে হবে, তবে সবচেয়ে ভালো হচ্ছে হিসাবের নাম ও ব্যাখ্যাটা লেখা। সমস্যা নেই, বিবরণ লিখলে হবে। এখানে শর্টকাট তারিখ বিবরণ লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আসেন প্রথমে 2010 সাল প্রথম বছর। এই ম্যাথগুলোতে সাধারণত 2 বছরের অঙ্ক দেয়। অবচয়ের অঙ্কগুলোতে সাধারণত 2 বছর বা 3 বছরের অঙ্ক দিবে। এই জায়গায় আমরা অনেক একটু কনফিউজড হয়ে যাই। আবার বলতেছি, অবচয় অধ্যায়ের অঙ্কগুলোতে 2 বা 3 বছরের অঙ্ক দিতে পারে। সেক্ষেত্রে আপনারা অনেকে কনফিউজড হয়ে যান। যেমন এখানে খ নম্বরে অলরেডি বলে দিয়েছে 2010 ও 11 সালের জাবেদা লিখো, বলছে না? জি স্যার। তাহলে কয় বছরের জাবেদা চাইছে? 2 বছর। 2 বছর। আসলে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, একটু ধাপে ধাপে যাবেন, একদম সোজা ব্যাপারগুলো। ওই যে বলছি মনোযোগ দিয়ে অঙ্ক শিখতে যান না, নিয়মটা শিখেন তাহলে হবে। নিয়ম শিখলে আপনি সবগুলো অঙ্ক পারবেন, আর অঙ্ক শিখলে শুধু আপনি একটা অঙ্কই পারবেন, অন্যগুলো আর পারবেন না। 2010 প্রথমেই দেখবেন জাবেদা করার আগে আপনি যেই সালের অঙ্ক করতেছেন বা যেই সালের জাবেদা দেখাচ্ছেন ওই সালে কোনো সম্পদ কিনছে কিনা, ওই সালে কোনো সম্পদ আমরা কিনছি কিনা। আচ্ছা 2010 সালে আমরা সম্পদ কিনছি না 11 সালে কিনছি? 10 সাল। 10 সালে। কত তারিখে? জানুয়ারি জানুয়ারি 1 তারিখ। জানুয়ারি 1। তাহলে সম্পদ কেনার জাবেদা কি মনে আছে? হিসাব যন্ত্রপাতি হিসাব ডেবিট, ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি হিসাব। আচ্ছা আচ্ছা, যন্ত্রপাতি হিসাব এখানে ডেবিট করা আছে না? জি স্যার। তাহলে এখানে কি ডেবিট লেখার প্রয়োজন আছে? না স্যার। না, প্রয়োজন না, নেই। স্যার। তাহলে এখানে দয়া করে কেউ ডেবিট ক্রেডিট লিখতে যাবেন না। আর যদি বলেন স্যার আমি 9 তে শিখে আসছি, তাহলে আপনি আবার 9 তে ভর্তি করে দিবেন, আপনি আবার প্রাইমারি লেভেল শেষ করে এখানে আসবেন। তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট। আচ্ছা, এটা একটু বাম দিকে চাপায় লিখছি, আমরা সব সময় ক্রেডিট উপাদানটা একটু ডানে লিখব। যন্ত্রপাতি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে দেখেন ব্যাংক হিসাবটা একটু ক্রেডিট না, যেটা ক্রেডিট এটা কিন্তু দূরত্ব বজায় রাখে। হ্যাঁ, তাহলে দেখেন খুব সহজে যে কেউ বুঝবে এটা ডেবিট এটা ক্রেডিট। আধুনিক নিয়মটা হচ্ছে এটাই। আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট বোঝানো হয়, ডেবিট অংশটা হাতের বাম দিকে, ক্রেডিট অংশটা হাতের ডান দিকে চাপায় লেখা হয়। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা? 2 লক্ষ টাকা। ব্যাখ্যাটা কি লিখবো? যন্ত্রপাতি ক্রয় করা হলো। যন্ত্রপাতি ক্রয় করা হলো, অথবা যন্ত্রপাতি হিসাবভুক্ত করা হলো, অথবা যন্ত্রপাতি লিপিবদ্ধ করা হলো, যেভাবে ইচ্ছা। ব্যাখ্যা লেখার সময় বইকে ফলো করা দরকার, আপনার নিজের ভাষায় লিখলে হলো, যত সংক্ষেপে লেখা যায়। ব্যাখ্যাটা হচ্ছে জাস্ট একটা রুলস, একটা নিয়ম, এটা লিখতে হবে। অনেকেই বলে ব্যাখ্যা লিখতে হয় না, এটা মিথ্যা কথা। অনেকে বলে স্যার আমি 9 এর ব্যাখ্যা লিখি নাই। এটা ভাই আপনার ভাগ্য ভালো যে আপনাকে লেখার নেই, তারপর নাম্বার দিয়ে দিছে, অথবা আপনাকে নাম্বার দিছে কিনা আপনি তো জানেন না, আপনি বোর্ডে খাতা লিখছেন নাকি। এই কাজটা কেউ করবে না। জাবেদায় ব্যাখ্যা দেয়া বাধ্যতামূলক। যদি পরীক্ষায় বলে দেয় যে ব্যাখ্যা দিতে হবে না, তখন আপনি ব্যাখ্যা দিয়েন না, কিন্তু কিছুই বলা না থাকলে অবশ্যই অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে ব্যাখ্যাটা নিজের ভাষা লিখবেন, ব্যাখ্যা আবার মুখস্থ করার দরকার নেই। ওকে,
তাহলে ব্যাখ্যা কমপ্লিট। এই আমার প্রথম জাবেদা শেষ। তাহলে ক্রয়ের জাবেদাটা দিতে পারবেন, ঠিক কি? পারবেন? জি স্যার। আচ্ছা, এবার আমরা অবচয়ের জাবেদা আসবো। প্রথম জাবেদাটা হচ্ছে সম্পত্তি ক্রয়ের জাবেদা, তারপরে জাবেদাগুলো হয় অবচয়ের জাবেদা। 2 নম্বর জাবেদাটা অবচয়ের জাবেদা, 3 নম্বর জাবেদাটা হচ্ছে অবচয় বন্ধ করার জাবেদা। এটা হচ্ছে প্রত্যেক বছরের প্যাটার্ন। তাহলে প্রত্যেক বছর প্রথমে সম্পত্তি ক্রয়ের জাবেদা আসবে যদি সম্পত্তি কিনে থাকি, দ্বিতীয়ত অবচয়ের জাবেদা হবে, তৃতীয়ত অবচয় বন্ধ করার জাবেদা হবে। তো অবচয়ের জাবেদা জানি কয় তারিখে লিখতে হয়? ডিসেম্বর 31। 31 তারিখ ডিসেম্বর। 31 তারিখ, যেদিন বছরটা শেষ হয়। আচ্ছা, অবচয়ের জাবেদাটা কি? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। অবচয় আচ্ছা, ক্রেডিট। এটা সব ক্রমরসমান পদ্ধতিতে এই জাবেদাটা কি হবে বলেন? স্যার একই। একই হবে, রাইট। তাহলে জাবেদা করার সময় কোন পদ্ধতি এটা বিবেচ্য বিষয় নয়, যে পদ্ধতি বলুক জাবেদা একই। Same. আসলে পদ্ধতির উপর কোন জিনিসটা নির্ভর করে? অবচয় বের করা। টাকাটা, অবচয় কত টাকা লিখবো এটা নির্ভর করে পদ্ধতির উপর। এইজন্য আপনি যখন জাবেদা করবেন কোন পদ্ধতি এটা মাথায় না থাকলেও চলবে, কারণ আপনার কাছে টাকা রেডি করা আছে। আমরা অলরেডি ক নম্বর অবচয় বের করে ফেলছি না? জি স্যার। এইজন্য আমাদের কাছে আসলে এই মুহূর্তে পদ্ধতিটা বিবেচ্য বিষয় না। বুঝতে পারছি? জি স্যার। তাহলে সবসময় পদ্ধতি বিবেচনা করব অবচয় বের করার সময়, কিন্তু জাবেদা করার সময় আর পদ্ধতি বিবেচনা করার প্রয়োজন নাই। হাসিবুর রহমান বলেন। তার অবচয়ের ক্ষেত্রে আমরা মানে 360 দিন হিসাব করি না? অবচয় ক্ষেত্রে আমরা 360 দিন হিসাব করে অনুমান নির্ভর, এইজন্য। আচ্ছা, মানে 360 দিন হিসাব করে প্রত্যেক মাসে 30 দিন। প্রত্যেক মাসে 30 দিন, রাইট। সেটা ফেব্রুয়ারি হলো 30 দিন। কেন? অবচয়টা অনুমান নির্ভর, কিন্তু অন্য কারো ক্ষেত্রে এটা বিবেচনা করা যাবে না। আবার সেম টাইমে স্যার আমরা আবার 31শে ডিসেম্বর হিসাব করতেছি না? না, আমরা 31শে ডিসেম্বর হিসাব করতেছি না, বলছি 31শে ডিসেম্বর বছর শেষ হয়, এটা বলছি আমরা। লাইনটা হ্যাঁ, কেমন মানে 31শে ডিসেম্বর বছরটা শেষে আপনি সবকিছু মানে আপনি যখন হিসাব ক্লোজ করেন অবচয় বাদ দেন, অবচয় ছাড়াও আপনি আপনার পুরো হিসাবটা ক্লোজ করবেন না সারা বছরে? কখন ক্লোজ করেন? 31শে ডিসেম্বর মানে ডিসেম্বর লাস্ট দিন। 31 তারিখ। এই জন্য অবচয়টাও লিখতে হয় ডিসেম্বর 31 তারিখ। বুঝতে পারছি? লেখার ক্ষেত্রে আমরা 31 তারিখে লিপিবদ্ধ করি, বাট অবচয় নির্ণয় করার সময় 31 তারিখ বিবেচনা আসে না। বুঝছি কাহিনীটা? কারণ অবচয়টা অনুমান নির্ভর খরচ। তাহলে স্যার লেখার সময় আমরা ডিসেম্বর 31 কেন লিখবেন? কারণ ভাই আমাকে পুরো হিসাবটা ফলো করতে হচ্ছে, মানে কোন সব হিসাব আমি লিখি 31 ডিসেম্বর, এজন্য অবচয় আমরা 31 ডিসেম্বরে লিখি। বুঝতে পারছি? यस স্যার। তাহলে লিপিবদ্ধ করার সময় এটা 31 তারিখে লিখতেছি, কিন্তু এটা গণনা করার সময় অবশ্যই 30 তারিখ পর্যন্ত গণনা করতে হয়। ঠিক আছে? 360 দিন হিসাব করতে হয়। এখন খেয়াল করেন, তাহলে জাবেদা ঠিক থাকবে, এই টাকার ক্ষেত্রে হচ্ছে পদ্ধতি আসবে। কারণ আমি এখানে 18,000 টাকা লিখছি, হয়তো ক্রমরসমান যে পদ্ধতি এটা 20,000 টাকা হতে পারত, অথবা বর্ষজনক সমষ্টি পদ্ধতি এটা হয়তো 21,000 টাকা হতে পারত। তাহলে টাকাটা চেঞ্জ হবে, কিন্তু জাবেদায় কোনো পরিবর্তন হবে না। হবে না। আচ্ছা, তাহলে ধরেন আপনি তো বলছেন ক্রমরসমান যে পদ্ধতিতে 2 বছরের জাবেদা দেন, তাহলে প্রথম বছর প্রথমে কার জাবেদা দিবেন? সম্পদ ক্রয়ের জাবেদা। সম্পদ ক্রয় আপনারা থাকলে যতগুলো সৃজনশীল করবেন, আগামী যতদিন যতগুলো সৃজনশীল করবেন অবশ্যই অধ্যায় থেকে প্রথমে আপনাকে চেক করতে হবে সম্পত্তি ক্রয় করছে কিনা। মানে যে বছরের অঙ্ক করব, যে বছরের অঙ্ক করতে বলবে ওই বছর কোন সম্পত্তি ক্রয় প্রশ্নে বলা আছে কিনা লেখা থাকতে হবে। 2010 সালে মেশিনটা ক্রয় করছেন, এখন ধরেন আপনাকে বলছে 2011 সালে জাবেদা দাও। আচ্ছা, আমাদের উদ্দীপকে কি 11 সালে কোন সম্পত্তি কিনছি আমরা? না না। স্যার। তাহলে আপনি 11 সালে কি সম্পত্তি ক্রয় জাবেদা দিবেন? না স্যার। হ্যাঁ স্যার। প্রশ্নই আসে না। ব্যাপারটা বুঝছি? জি স্যার। এটা অনেকেই ভুল করেন, অনেকেই বলে হ্যাঁ অবচয় জাবেদা যেহেতু বারবার হবে হয়তো এই জাবেদাটাও প্রতি বছর লিখতে হবে। জি না স্যার, আপনি যে বছরের অঙ্ক করবেন ওই বছর কোন সম্পত্তি কিনছি কিনা আগে দেখে নেবেন। যদি কিনি তার জন্য প্রথমে সম্পত্তি ক্রয় জাবেদা দিতে হবে, যে তারিখটা প্রশ্নে বলা আছে ওই তারিখে। যদি না কিনি এই জাবেদাটা আসবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার সম্পত্তি কেনেন আর না কেনেন, যে বছর জাবেদা দিতে বলছে ওই বছরে অবশ্যই অবচয়ের জাবেদা আসবে। অবচয়ের জাবেদা কয়টা? দুইটা। একটা অবচয়ের সমন্বয় জাবেদা আর একটা অবচয়ের সমাপনী জাবেদা। আচ্ছা, এই দুইটা জাবেদা প্রতি বছর অবশ্যই অবশ্যই লিখতে হবে। তাহলে সম্পত্তি ক্রয় জাবেদা আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু অবচয়ের জাবেদা আসাটা বাধ্যতামূলক। ক্লিয়ার? তাহলে আমরা লিখব কি? অবচয় কি করা হলো? ধার্য করা হলো। ধার্য অথবা লিপিবদ্ধ করা হলো, যেটাই লিখি। আচ্ছা, এবার 3 নম্বর জাবেদা কি দিব?
অবচয় বন্ধ অবচয় সমাপনী অবচয়ের সমাপনী জাবেদা। সমাপনী জাবেদাটা কি? খরচকে বন্ধ করতে হলে উল্টা করতে হয়। তাহলে অবচয় এখন ডেবিট আছে, আমরা এখন কি করব? ক্রেডিট ক্রেডিট করব। জাবেদা হবে আয় সারাংশ বা আয় বিবরণী। আরেকটা হচ্ছে অবচয়। ব্যাখ্যাটা লিখবেন অবচয় বন্ধ করা হবে। শেষ। যেহেতু 10 সাল কমপ্লিট, কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলুন। সবাই এতটুকু বুঝছি? জি স্যার আচ্ছা, তাহলে আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। তাহলে আমার 10 সাল কমপ্লিট। আচ্ছা, এবার কোন সালের জাবেদা করব? 2011 11 সাল। ঘর কি আরেকটা করব? না স্যার না, এই না, জিনিসটা স্যার। আমরা অনেকে কনফিউজ হই। আচ্ছা, 2011 সালে জাবেদা করব, মাঝখানে কি একটা লম্বা দাগ দিতে হবে? না স্যার আরে না। ধরে নিচ্ছি এটা তো 2010 সালের অঙ্ক। আমি একটু মুছে দিচ্ছি। আচ্ছা, ধরেন এইখানে আমি 2010 সাল শেষ করলাম, এই জায়গায় আমি 2010 সাল শেষ করলাম। অনেকে কি করে, মনে করে আল্লাহ 2 বছরের অঙ্ক, তাহলে মনে মাঝখানে একটা দাগ দিতে হবে, এই কাজটা করে, এই যে এভাবে একটা দাগ দেয়। এরকম কোনো দাগ দিবেন না, কারণ অবচয়টা কন্টিনিউয়াস প্রসেস, সরি জাবেদাটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকবে একই করে। এই জন্য আপনি যখন 11 সাল শুরু করবেন তখন এরকম কোনো দাগ দেওয়ার প্রয়োজন নাই, বুঝছেন? জি স্যার 11 সাল শুরু, 10 সাল এখানে শেষ, তো 11 সাল এখান থেকে শুরু করবেন। এই যে তারিখের করে লিখবেন 2011। এখন এবার জানুয়ারি 1 তারিখ লিখবেন না ডিসেম্বর 31 তারিখ লিখবেন, এটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে। কেন? আচ্ছা, 11 সালের অঙ্ক করব, প্রথমে দেখতে হবে কোন জাবেদা করব, বলেন সবার আগে। সম্পদের স্যার অবচয়ের এই অবচয় কেন দাদা মিরাজ? 11 সালে আমি বলছি আপনি 11 সালের অঙ্ক করবেন, প্রথমে কোন জাবেদা চেক করতে হবে? সম্পদ 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 ক্রয় আছে কিনা, রাইট? আরে ভাই, এই অঙ্কে নাই, আরেকটা অঙ্কে থাকতে পারে তো, অস্বাভাবিক কিছু না। দ্বিতীয় বছর নতুন সম্পদ কিনতে পারি, অস্বাভাবিক কিছু না। তাহলে আবার আসেন নিয়মটা শিখেন, দয়া করে অঙ্ক মুখস্থ করে দেন। নিয়মটা হচ্ছে আমি যেই সালের অঙ্ক করব প্রথমেই চেক করতে হবে আমি কোন নতুন সম্পদ কিনছি কিনা। আচ্ছা, 11 সালে কি আমরা কোন সম্পদ কিনছি? না না। না, স্যার। সম্পদ না কিনলে তো টেনশন নেই। এবার সরাসরি কাজ যাবে না, দিব তাইলে অবচয় অবচয়ের যাবে। আচ্ছা, এটা কোন পদ্ধতি? সরলরৈখিক। টাকা কি তাহলে চেঞ্জ হবে? না স্যার টাকা একই হবে, তাহলে জাবেদাও একই, টাকাও একই। তাহলে 2011 ডিসেম্বর 31 অবচয় জাবেদা কি? অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। রাইট, তাহলে এটা দিয়ে ফেলেন, ঝামেলা নাই। 2011 সাল ডিসেম্বর 31 অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট 18,000। ব্যাখ্যাটা আপনারা লিখে ফেলেন, যেহেতু আমরা একটু লিখে আসছি তো জানি। আবার ডিসেম্বর 31 অবচয় জাবেদা যেখানে, সমাপনী জাবেদাও সেখানে। আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যা দিবেন অবচয় হিসাব বন্ধ করা হলো। শেষ, কমপ্লিট। এই যে একটা দাগ টেনে দিলাম লম্বা করে, বুঝতে পারছি? জি স্যার তো আচ্ছা, যদি 12 সালের অঙ্ক করতে বলতো, মানে 12 সালেরও যদি জাবেদা করতে বলতো, তাহলে কি করতাম বলেন তো? সেম সম্পদ ক্রয় সেম কয়টা জাবেদা আসবে? দুইটা। দুইটা। আচ্ছা, 13 সালের করতে বললো কয়টা আসবে? দুইটা দুইটা। বুঝছি ব্যাপারটা? জি স্যার জি স্যার জি স্যার। ওকে স্যার, কোনো কনফিউশন, কোনো প্রশ্ন আছে কারো? না স্যার আচ্ছা, জাবেদায় দুইটা কলামে দেখেন তো টাকাগুলো সবসময় একই থাকে না? 18,000 18,000 18,000 18,000 একই রকম থাকে না? জি স্যার এই জন্য একটা কনফিউশন 9 10 থেকে আমাদের মাথায় ঢুকে যাচ্ছে, স্টিল না ওই কাজটা সবাই করেন। সেটা হচ্ছে জাবেদায় অনেকে যোগফল নির্ণয় করে। জাবেদায় যোগফল নির্ণয় করার কোনো নিয়ম আসলে নাই। দয়া করে অনুগ্রহ করিয়া কেউ জাবেদায় যোগফল নির্ণয় করিতে চাইবেন না, বুঝতে পারছেন? এটা হচ্ছে শুধু শুধু নিজেদের সময় নষ্ট করা। আরে ভাই, যোগফল নির্ণয় করতাম যদি দুইটা সমস্যার কথা থাকতো, আমি তো দুই পাশে সবসময় সমান লিখছি,
এই জন্য জাবেদার যোগফল নির্ণয় করার আসলে কোনো নিয়ম নাই। হ্যাঁ, কোথাও কোথাও বলা হয় জাবেদার যোগফল নির্ণয় করতে পারেন, দরকার নাই ভাই আমার। আপনি চাইলে বিদেশি বইগুলো চেক করতে পারেন। আমরা রেফারেন্স হিসেবে বাংলাদেশি বইগুলো না, বিদেশি বইগুলো ইউজ করি। তাহলে আপনি যদি বলেন স্যার আমার বইতে আছে, আমি 9 10 এ শিখছি ভাই, আমার কিছু করার নেই। আপনি যে বইগুলো রেফারেন্স দিচ্ছেন এই বইগুলো স্বীকৃত কোনো বই না। সব বই হচ্ছে দেখবেন আমরা যতগুলো বোর্ড বই বের করি, যেমন আমার বইটাও বা বাজারে যতগুলো বোর্ড বই আছে সবগুলো বইয়ের উপরে দেখিয়েন আপনারা তো লেখেন স্যার এটা বোর্ডের অনুমোদিত, মিথ্যা কথা। প্রথমে লেখা থাকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত সিলেবাসের আলোকে রচিত। আরে ভাই সিলেবাসটা সবারটাই অনুমোদিত, আমারটা অনুমোদিত, বাজারে যতগুলো বই আছে সবারটাই অনুমোদিত। এইচএসসির যে বোর্ড বইগুলো আপনারা পড়েন কোনোটাই বোর্ড কর্তৃক অনুমোদিত না, সবার সিলেবাসটা বোর্ড কর্তৃক অনুমোদিত। ব্যাসটা বুঝছেন? বুঝছেন আমার কথা? এই জন্য এগুলোর নাম আসলে এগুলো বোর্ড বই, এগুলো বই, এগুলো লেখকদের বই, এগুলো বোর্ড বই না। বোর্ড বই কোনটা? যেটা বোর্ড বের করবে, যেখানে কোনো লেখকের নাম সরাসরি থাকতে পারে না, আর সরাসরি বোর্ড বই। যেটা আপনারা বাংলা বই পড়েন এটা বোর্ড বই, বাংলা যেটা সহপাঠ পড়েন, বাংলা সাহিত্য পাঠ পড়েন, আপনারা ইংলিশ ফার্স্ট ইংলিশ ফট করে যে বইটা পড়েন এটা বোর্ড বই, এগুলোকে বোর্ড বই বলা যাবে। নতুন যে আইসিটি বইটা বের হয়েছে এটা বোর্ড বই, কিন্তু প্রকৌশলী মুজিবুর রহমানের বইকে বোর্ড বই বলা যাবে। তারপর হচ্ছে ধরেন আপনি কমার্স পাবলিকেশনের অ্যাকাউন্টিং বইকে আপনি বোর্ড বই বলতে পারবেন। এগুলো হচ্ছে যেগুলো একটা লেখকের বই, উনি ওনার মতো করে লিখছেন। এই জন্য সাবধান, আপনারা দয়া করে জাবেদায় কখনো যোগফল নির্ণয় করতে যাবেন না। কেউ যদি বলে হ্যাঁ নির্ণয় না করে নাম্বার কেটে দিবে, তাকে আমার রেফারেন্স দিবে, তাকে বলবেন আমার সাথে ফোন করে কথা বলতে, তাহলে আমি তাকে ব্যাখ্যা বুঝিয়ে দিই। যাই হোক, এটা মুছে দিচ্ছি। তাহলে জাবেদা জাবেদা আর কোনো সমস্যা হবে কারো? না স্যার। তবে একটা সমস্যা আপনারা পাবেন, সেটা হচ্ছে সম্পত্তি বিক্রয়ের কোন একটা ম্যাথ যদি পান, যেমন এই ম্যাথে সম্পত্তি বিক্রি করছি ভালো কথা, কিন্তু এই ম্যাথে কোনো ঝামেলা নাই, ঝামেলাওয়ালা দুই একটা ম্যাথ পাবেন। ধরেন অক্টোবরের 1 তারিখে আমরা সম্পত্তি বিক্রি করছি, এই ধরনের কিছু ম্যাথ আছে, এগুলো নিয়ে আমরা লাস্টে একটু কথা বলবো, এগুলো মার্ক করে রাখি। ওখানে আপনি অবচয়ের তারিখ নিয়ে সমস্যায় পড়বেন, বিক্রয় নিয়ে একটু সমস্যায় পড়বেন। তাহলে আমি জাবেদা বলতে একটা সমস্যা আপনারা পাবেন, সেটা কি? সম্পত্তি বিক্রয়, এটা একটু মনে রাখেন। ওটা ছাড়া বাকি সব অঙ্ক আপনি করে ফেলতে পারবেন আজকে, একদম সোজা। সেটা সরলরৈখিক হোক, সেটা প্রমাণ সমান হোক। বুঝতে পারছি? স্যার বলেন স্যার। স্যার এখানে অবচয় বন্ধ করতে হবে না 2011 সালে? করছি তো, এই যে বন্ধ করছি, দায় বিবরণী ডেবিট অবচয় ক্রেডিট। কি রে আচ্ছা অবচয় তুই আর কোন কোন দিছস? আচ্ছা, এখন আসেন আমরা জাবেদা তো করে ফেলছি, এবার কি করব? জাবেদার পর কি হয়? খতিয়ান। খতিয়ান। আচ্ছা, এখানে কয়টা খতিয়ান করা যাবে আনুমানিক বলেন তো? জাবেদা দেখেন না, খতিয়ান তো জাবেদা থেকে করা যায়। অবচয় অধ্যায়ে আমরা সর্বোচ্চ 3টা খতিয়ান করতে পারি। মানে পরীক্ষা যদি জানতে চায় সর্বোচ্চ কয়টা খতিয়ান জানতে চাইবে? 3টা। এই জন্য এক এক মানে এক একটা চাইছে। যন্ত্রপাতি হিসাব তৈরি করতে বলতে পারে, মানে যে সম্পদের নাম দেওয়া যাবে সেই সম্পত্তি হিসাব তৈরি করতে দিতে পারে। 1 2 নাম্বার অবচয় হিসাব তৈরি করতে হবে, 3 নাম্বার পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করতে হবে। বুঝতে পারছি? এখন খতিয়ান কি আসলে আমরা মুখস্থ করি? খতিয়ান কি আমরা আমাদের থেকে না, খতিয়ান করা হয় কোথা থেকে? জাবেদা থেকে, রাইট। তাহলে আমি যদি জাবেদা বুঝি খতিয়ান একদম সোজা, আর আমি যদি জাবেদায় না বুঝি খতিয়ান অনেক কঠিন। আচ্ছা, এখন আমি বুঝার জন্য একটু যদি বলি যে ঠিক আছে আমাকে এখানে যন্ত্রপাতি হিসেবে তৈরি করতে বলছে, তাহলে তার বুঝার দরকার নেই, প্রশ্ন থেকে লিখতে পারি। গ নাম্বার প্রশ্ন বলছে চলমান জ্যার ছকে 2010 ও 2011 সালের জন্য পুঞ্জীভূত অবচয় হিসাব ও যন্ত্রপাতি হিসাব তৈরি করো। যদি এটা না বলতো, মানে চলমান জ্যার ছক কথাটা যদি নাও বলতো, আপনারা তারপরেও অবশ্যই চলমান জ্যার ছকেই সব সময় অঙ্ক করবেন। বুঝছেন? জি স্যার। আপনারা কি টিছক করবেন না চলমান জ্যার ছক করবেন? চলমান যায়। হিসাব বিজ্ঞানের কোনো অধ্যায়ে টিচক করার কোনো অনুমতি নাই। এখানে একটা গন্ডগোল আছে, আপনাদের বিভিন্ন বইগুলোতে একটা গন্ডগোল। কি গন্ডগোল? তারা কোন চ্যাপ্টারে প্রশ্ন সলভ করছে টিচক দিয়ে, কোন চ্যাপ্টারে প্রশ্ন সলভ করছে চলমান জ্যার ছক দিয়ে। স্পেশালি অবচয় অধ্যায় এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি যে ম্যাথগুলো আছে, মানে প্রাপ্য হিসাব অধ্যায়, এই দুইটা অধ্যায়ে ম্যাক্সিমাম বোর্ড বইতে বা ম্যাক্সিমাম যে বইগুলো আপনাদের কাছে আছে সেগুলাতে টিচক পদ্ধতিতে অঙ্ক করা, এটা একটা কারণ আছে, কারণ চলমান যাচ্ছে অনেক কনফিউজড হয়ে যায়। এজন্যই ওনারা টিচকে করে ফেলছেন শর্টকাট বোঝানোর জন্য, কিন্তু এটা আদৌ সঠিক না, আদৌ সত্য না। এভাবে করলে পরীক্ষায় কেটে দেওয়ার সম্ভাবনা শতভাগ। এইজন্য রিসেন্টলি বোর্ড প্রশ্নগুলোতে লিখে দেয় চলমান জ্যার ছকে, পরীক্ষায় লিখুক আর না লিখুক অবশ্যই অবশ্যই চলমান জ্যার ছকে অঙ্ক করতে হবে। স্যার আমি যদি টিছকে করি নিঃসন্দেহে অঙ্কটা কেটে দিবে। বুঝতে পারছি?
জি এখন স্যার। আমি এই কথাটা কেন বললাম, কারণ হচ্ছে এখানে দুই একজন আছেন যাদের হাউস টিউটর আছে বাসায়। এখন হাউস টিউটর যদি আবার টিচকে করায়, সে তো আমি যে চলমান যাচ্ছি করতে বলছি সেটা শুনবে না। তো ওই ক্ষেত্রে একটু মনে রাখেন, নিশ্চিতভাবে আপনাকে টিচকে করলে অঙ্ক কেটে দিবে। আশা করি আপনারা ব্যাপারটা ক্লিয়ার। কোন অধ্যায়ে শুধু এই চ্যাপ্টারগুলো না, হিসাব বিজ্ঞানের কোন অধ্যায়ে বর্তমানে টিচক করার কোনো নিয়ম নাই বা টিচক করা যাবে না, শতভাগ নিষিদ্ধ। আসলে তাহলে আমরা ৯ নম্বর প্রশ্নে খতিয়ান তৈরি করব। খতিয়ান তৈরি করার ক্ষেত্রে প্রথম খতিয়ানটার উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হয়। প্রতিষ্ঠানের নামটা জানি কি? পিএস ট্রেডার্স। পিয়ার্স ট্রেডার্স। আচ্ছা, খতিয়ানটা প্রথমে আমরা কার খতিয়ানটা তৈরি করব? আমরা প্রশ্নের সিরিয়ালে আমরা যাচ্ছি না, পরীক্ষায় যেভাবে দিবে আমি সেই সিরিয়ালে যাচ্ছি। যেটা আমরা জাবেদা করছি অলরেডি, আমরা প্রথমে যন্ত্রপাতি করছি, তারপরে অবচয়, তারপরে পুঞ্জিগত অবচয়, এভাবে তিনটা খতিয়ান করব। আপনাকে যদি একের বেশি খতিয়ান করতে বলে পরীক্ষা হয়, সেক্ষেত্রে প্রথম খতিয়ানটার উপরে প্রতিষ্ঠানের নাম লিখবেন, পরবর্তী খতিয়ানগুলো থেকে প্রতিষ্ঠানের নাম লেখার প্রয়োজন নাই। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখানে আরেকটা কনফিউশন আছে, হিসাবের কোড নং নামে একটা শব্দ আছে, ঠিক না? দেখুন জি আমি কিন্তু স্যার। অ্যাসাইনমেন্ট লেখার সময় হিসাবের কোড নংটা লিখছি। কেন লিখছি? কারণ আমি চাচ্ছি আপনাদেরকে অ্যাসাইনমেন্টে একটা নাম্বারও না কাটে এবং ভুলেও কোনো নাম্বার যাতে না কাটে। এবং আমি গতকালকে অ্যাসাইনমেন্টে যে ভিডিও দিছি, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে তারপর অ্যাসাইনমেন্ট করতে বসবেন। আর অনেকে আছে এত তাড়াহুড়ো কিসে আপনাদের? 9 তারিখে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, আজকে মাত্র 31 জুলাই। আপনারা যে পরিমাণ তাড়াহুড়ো গত এক সপ্তাহ আমাকে দেখাইছেন, হ্যাঁ স্যার অ্যাসাইনমেন্ট, আমি তো ভাই অ্যাসাইনমেন্টের সমাধান ওই দিন রাতেই দিছি। কিন্তু অ্যাসাইনমেন্ট যেহেতু প্রথম আপনাদের জন্য, মানে যারা এইচএসসি পরীক্ষার্থী, তাদের এটা প্রথম অ্যাসাইনমেন্ট। আপনি অনেকগুলো কনফিউশন আছেন, এটা কি এক পৃষ্ঠা লিখবো না দুই পৃষ্ঠা লিখবো, এটা কি উদ্দীপক উঠাবো না ডাইরেক্ট অ্যানসার লিখবো, এরকম অনেকগুলো কনফিউশন। এগুলো ক্লিয়ার করার জন্য একটু সময় দিতে হবে। আর আমি যেহেতু গ্রামে ছিলাম এতদিন, শহরে ছিলাম, শহরে এসে গতকালকে এসেই তো ধুমধাম আপনাদেরকে একটা কি বলে ফেলছি, সমাধান দিয়ে ফেলছি। তো গ্রামে থেকে আসলে নেটওয়ার্ক কানেকশন ভালো না, এই জন্য আমি আপনাদের ক্লাস নিতে পারতেছিলাম না গত এক সপ্তাহ ধরে, এই জন্য অন্য ক্লাসগুলো চালাইছি। তো আশা করি গতকাল যে ভিডিওতে প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে, কিভাবে অ্যাসাইনমেন্ট লিখবেন, কতগুলো কালি ব্যবহার করবেন, কোন দিকে স্কেল করবেন, অ্যাকাউন্টিং এর কোন কোন জায়গায় স্কেল করা যাবে, কোথায় স্কেল করা যাবে না, এরপরে যে সিঙ্গেল পৃষ্ঠা লিখবেন না উভয় পৃষ্ঠা লিখবেন, সবগুলো ব্যাপার ওই ভিডিওতে দিয়ে দিয়েছি। এটা আগে ভালো করে দেখবেন, দেখে তারপর অ্যাসাইনমেন্ট লেখা শুরু করবেন। ম্যানেজমেন্টের গুলো নিজের মতো লেখেন, ম্যানেজমেন্ট আর আমরা বলার কিছু নেই, ওগুলো তো থিওরি ভাই, বর্ণনামূলক প্রশ্ন। ঠিক আছে, স্যার বলে ফেলবি। স্যার ওইগুলোর কি এরকম করে রেডি করে দিবেন? কোন দুঃখে রেডি করে দিব? ম্যানেজমেন্টে রেডি করার কি আছে? মানে থিওরিটিক্যাল প্রশ্ন না। তাই না স্যার সবগুলো তো সেম হয়ে যাচ্ছে তো। তুই না রেডি করে দিলে তো সবার অ্যাসাইনমেন্ট সেম হয়ে যাবে, পরে সবাই কি করে নাম্বার ডুপ্লিকেট হয়ে যাবে। অ্যাসাইনমেন্ট বর্ণনামূলক যে সাবজেক্টগুলো আছে বা থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো আছে সেগুলো নিজে লিখবেন। আমরা নিয়ম কানুনগুলো বলে দিব, কিন্তু ম্যাথমেটিক্যাল গুলো আমি সলিউশন করে দিব। বুঝছি? স্যার বলেন স্যার। ফিনান্সটা স্যার খুঁজে পাচ্ছি না। আচ্ছা আমি বুঝিয়ে দিব, মানে বুঝিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা স্যার। ম্যানেজমেন্টও বুঝিয়ে দিতে বলছে আপনাদের, শাফিক ভাই এটা নিয়ে ক্লাস নেবে, ঠিক আছে? বুঝাই দিবে, মানে কিন্তু লিখে দিবে না। কারণ ভাই ম্যানেজমেন্ট লিখে দিলে সবার লেখা সেম হয়ে যাবে, সমস্যা। আমি হিসাব চক্রের লিখতে গিয়ে বলছিলাম কালকে ভিডিওতে, সবাই হিসাব চক্রের ধাপগুলো আমি যেভাবে লিখছি সেভাবে লিখবেন, তবে বর্ণনাটা লিখবেন নিজের ভাষায়। যেমন কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো আপনি চেঞ্জ করে দিবেন। আমি বেতন দিয়ে লিখছি, আপনি ভাড়া দিয়ে লিখবেন। বুঝতে পারছি? নিজের মতো লিখবেন। টাকাটা আমি ৫০০০ লিখছি, আপনি ২০০০ লেখেন, ১০০০ লেখেন, ১০০০০ লেখেন। অর্থাৎ সবার অ্যাসাইনমেন্ট যাতে একই রকম না হয়, এই জন্যই কাজটা করা। দয়া করে কেউ সবাই একই রকম লিখে ফেলেন না, হুবহু কপি পেস্ট করে ফেলেন। আর ম্যাথ তো সবার একটা সেম হবে, এটা স্বাভাবিক। ওকে। আর আমার অ্যাসাইনমেন্টের উপর কেউ যদি পণ্ডিতি করে যে হ্যাঁ এই অ্যাসাইনমেন্টে ভুল আছে, তারে কান ধরে আমার সাথে যোগাযোগ করতে বলবেন। স্যার কিছু কিছু কথা তো সবসময় সেম হবে, ওগুলো তো চেঞ্জ করা যাবে না, তাই না? কিছুকে আপনি চেঞ্জ করতে পারেন, বলছি যেখানে যেখানে চেঞ্জ করার অপশন থাকবে সেটা চেঞ্জ করে ফেলবেন। যেমন উদাহরণগুলো চেঞ্জ করা যায়, ভাষাগুলো ধরেন আমি লিখছি প্রথমটা শনাক্তকরণ, আপনি চিহ্নিতকরণ লেখেন, সমস্যা কি? চেঞ্জ তো করা যায়। জি স্যার। একটু ওইটা মাথায় রেখে লিখবেন, আর এটা একটু ভালো হয়, স্বাভাবিক। দুইজনের অ্যাসাইনমেন্টের দুইটা পূর্ণাঙ্গ কেন দিবেন। আর অবশ্যই যাতে কাটা ছেড়া না হয়, এটা দিকে খেয়াল রাখবেন। স্যার একটু একটা দুটা হলে সমস্যা হবে। চেষ্টা করবেন আর কি কাটা ছেড়া যাতে না হয়। আচ্ছা স্যার। তো এখানে এই যে হিসাবের কোড নাম, এটা পরীক্ষা হলে লেখার প্রয়োজন নেই। আমি অ্যাসাইনমেন্টে লিখছি কেন, আমি যে বলছি আমি চাচ্ছি কোনোভাবেই যাতে নাম্বার না কাটে।
এটা আসলে লিখতে হয়, এটা বাধ্যতামূলক না হিসাবের পূর্ণাঙ্গ আকারে, কিন্তু অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আপনারা লিখবেন। কেন? ওই যে বলছি অ্যাসাইনমেন্টে যাতে কোনোভাবে একটা নাম্বারও কাটা না যায়। ধরেন এখন কিন্তু বোর্ড বলে না অ্যাসাইনমেন্টের নাম্বার এইচএসসি পরীক্ষার সাথে যোগ হবে, যদি যোগ হয় তখন তো এই নাম্বারটা আপনার কি মানে পুরোটা পেয়ে যাওয়ার কথা, 20 যাতে আপনি পান, এটা একটু চেষ্টা করবেন। যাই হোক, কিন্তু ম্যাথ করার সময় পরীক্ষার হলে হিসাবের পূর্ণাঙ্গ লেখার কোনো প্রয়োজন আসলে নাই, বুঝছি? আচ্ছা, জি স্যার। আমাদেরকে বলছে ধরেন কয় বছরের অঙ্ক করতে বলছে, 2 বছর। কিন্তু আমরা জাবেদা একটু দেখি 2010 সালে সম্পদ কিনছি, জি জি স্যার। স্যার। কিনছি, তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে না ক্রেডিট হবে? ডেবিট। ডেবিট। ডেবিট করে লিখবো 2 লাখ টাকা, 2 লাখ টাকা, 2 লাখ টাকা। ওকে, তাহলে এটা হচ্ছে জানুয়ারি 1 তারিখ, নামটা কি লিখবো? অপোজিট ব্যাংক হিসাব। ব্যাংক। ওকে, আচ্ছা 10 সালে আমরা সম্পদ কিনছি, খতিয়ানে বসাইছি, ভালো, কিন্তু 11 সালে কি সম্পদ কিনছি? না স্যার। তাহলে 11 সালে তো ওরা আমাদেরকে খতিয়ান দেখাতে বলছে, এটাই হচ্ছে সমস্যাটা। চলমান জ্যাকচকে সাধারণত ব্যালেন্স বিডি ব্যালেন্স সি এই কথাগুলো আসে না, কিন্তু যন্ত্রপাতি হিসাবের ক্ষেত্রে ব্যালেন্স বিডি কথাটা আসবে। কেন? আরে ভাই পরের বছর আমি সম্পদ কিনি নাই, কিন্তু আমাকে দেখাতে বলছে, দেখাতে বললে পরের বছরের প্রারম্ভিক উদ্বৃত্ত হিসেবে আমি এই টাকাটা দেখাবো, বুঝতে পারছি? 2000 কত? 11 জানুয়ারি 1 তারিখ, ঠিক আছে? কি লিখবো বলেন? ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি সরাসরি উদ্বৃত্তের ঘরে কত টাকা? 2 লাখ। 2 লাখ টাকা। আপনাকে যদি বলে 2012 সালের করতে, তাও সেম, আপনি 2012 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি 2 লাখ। 13 সালে বললে তাও একই করবেন, এভাবে চলতে থাকবে সম্পত্তি হিসাবের ক্ষেত্রে, বুঝছি? জি স্যার। তাহলে সম্পত্তি হিসাবের ক্ষেত্রে প্রথম বছর মানে যে বছর সম্পত্তি কিনছে ওই বছর তো খতিয়ানের জাবেদা খতিয়ান আসলো, ভালো কথা। আর পরের বছর থেকে আমরা ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি যত বছর করতে বলবে ঠিক তত বছর লিখে যাব, পারা যাবে? জি স্যার। এবার আমরা কোন হিসাব জানি করব? সেকেন্ড। স্যার আমরা কি সম্পত্তিটা 2011 সালে কিনে যে সেজন্য ব্যালেন্স বিডি দিব যে? রাইট রাইট, আমরা 11 সালে কিনি নাই, তাহলে 11 সালে কোনটা আছে? 10 সালেরটাই আছে। জি। এইজন্য যদি 11 সালে কিনতাম 10 সালেরটা আগে লিখতাম, তারপরে 11 সালেরটা লিখতাম, বুঝছেন? তবে এরকম কোনটা নাই, পাবেন না। ওকে, যন্ত্রপাতি হিসাব শেষ, পারা যাবে? জি স্যার। কিছু খুঁটিনাটি ব্যতিক্রম তো পাবেনি, ওগুলো পাইলে তখন দেখা যাবে, ঠিক আছে? আজকে চেষ্টা করবেন সৃজনশীল সলভ করে ফেলতে সবাই। আচ্ছা, এরপরে জানি কোন হিসাব তৈরি করব? পুঞ্জীভূত অবচয়। না, আগে অবচয় হিসাব তৈরি করি, তারপর পুঞ্জীভূত অবচয় তৈরি করি। আমি কিন্তু প্রশ্নের সিরিয়ালে যাচ্ছি না, আমি যাচ্ছি পরীক্ষার সিরিয়ালে। তাহলে আরেকটা খতিয়ান সলভ করে ফেলেন তাড়াতাড়ি। আমি বলছিলাম সেকেন্ড খতিয়ান করার সময় সেখানে কি লেখার দরকার নাই, প্রতিষ্ঠানের নাম লেখার দরকার নাই। তাহলে এটা কোন খতিয়ান? অবচয় হিসাবের খতিয়ান। আচ্ছা 2010 সালে দেখেন তো অবচয় কয় তারিখে আছে? ডিসেম্বর 31। ডিসেম্বর 31 তারিখে একবার আছে, আবার পরের যাবে দেখি আবার আছে 3 নম্বর যাবে দেখ। জি স্যার। তাহলে কয়বার আছে? 2 বার। 2 বার, প্রতি বছর এটা 2 বার থাকবে নিশ্চিত। তাহলে পরের বছর প্রতি বছর 2 বার, প্রথমে ডিসেম্বর 31, এরপরে ডিসেম্বর 31। আমি তারিখ 2 বার লিখে ফেলছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, প্রথম জাবেদা দেখেন, জাবেদা হচ্ছে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। টাকা কত? 18,000। তাহলে অবচয়ের ডেবিট ঘরে 18,000, 18,000। নামটা হচ্ছে কি? পুঞ্জীভূত অবচয়, বুঝছি? বুঝছেন? জি স্যার। আচ্ছা, এবার পরেরটায় আসি। পরের জাবেদা কি বলছে? আয় বিবরণী হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। ক্রেডিট। তাহলে আয় বিবরণী দিয়ে লিখেন টাকা ক্রেডিট ঘরে। এখন আগেরটা ডেবিট, আজকেরটা ক্রেডিট, তাহলে বিয়োগ করলে ব্যালেন্স কত হবে? 0। 0। 0টা লিখবেন, দয়া করে নীল হাইপেন এই কাজগুলো করবেন না, সরাসরি শূন্য লিখে দেবেন। পারবেন? একবার বুঝাই দিবেন কি বুঝাবো বলেন কোনটা? স্যার আয় বিবরণীটা।
আমরা যাবে নাকি বলছে অবচয় আয় বিবরণী ডেবিট অবচয় ক্রেডিট না? জি স্যার। তাহলে অবচয়ের ক্রেডিট ঘরে টাকা লিখছি, নাম লিখছি উল্টাটা। ঠিক আছে? আচ্ছা বুঝছি স্যার। আর এবার হচ্ছে আগের দিন ডেবিট ছিল 18000, আজকেরটা ক্রেডিট 18000। তাহলে যোগ বিয়োগ করলে ব্যালেন্স কত? 0। 0। বুঝছি এবার? জি স্যার। তারপরে ঠিক একইভাবে 2011 সাল, একইভাবে 2012, একইভাবে 2013, যত বছর করতে বলবে দুইটা লাইন সেম থাকবে। তাহলে এবার 2011 টাও সেম লিখে ফেলেন। ডিসেম্বর 31 পুঞ্জীভূত অবচয় আয় বিবরণী। তাহলে প্রথমটা ডেবিট করে 18000, পরেরটা ক্রেডিট করে 18000, ব্যালেন্স 0। বুঝছি? জি স্যার। ওকে স্যার। তাহলে অবচয় সব কমপ্লিট। জি স্যার। হু ইজ চক্রবর্তী? এই চক্রবর্তীটা কে? হু ইজ চক্রবর্তী? তিনটা হাসি দেখা যাচ্ছে বা তিনটে ইমোজি দেখা যাচ্ছে, এটা কি? কথা না বললে রিমুভ করে দিব। এই চক্রবর্তী কে? চক্রবর্তী কথা বলতেছেন স্যার, কত ফাজিল। স্যার আমি স্যার সুদীপ্ত স্যার। আপনি কে? তো কথা বলতেছেন না কেন? স্যার সুদীপ্ত। শুনেন আপনি? সুদীপ্ত চক্রবর্তী কি? তোর নাম কি চক্রবর্তী না সুদীপ্ত? কোনটা? নাম কোনটা? স্যার সুদীপ্ত স্যার। তো সুদীপ্ত না লিখবি, চক্রবর্তী লিখতেছিস কেন? টাইটেল লিখতেছিস কেন? অর্থ নাম ঠিক কর। যাদের এরকম নাম উল্টাপাল্টা দেখবো, কালকে একজনকে ধমক দিয়েছে, ওর নাম ছিল এফটি। নিজের নামটা যদি খুব সুন্দরভাবে না লিখতে পারেন তাহলে আপনার ক্লাস করার দরকার কি? ফাইজলামি। অনেকে মোবাইল মানে মোবাইলের নাম থাকে অনেকের, এখানে অপ্পো, এটা নাকি তার নাম। নিজেদের নামগুলো সুন্দর করে একটু লিখিয়েন, না চিনলে আমি ঠাস করে বের করে দেব। ওকে, তাহলে আমার অবচয় হিসাব কমপ্লিট। এবার কোন হিসাব আসবে? লাস্ট, সর্বশেষ পুঞ্জীভূত অবচয় হিসাব। এটা একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা নিয়ে অনেকগুলো কনফিউশন আছে। পুঞ্জীভূত অবচয় হিসাব আপনারা পুরোটা লিখেন, আমি শর্টকাট লিখতেছি বারবার। পুরো অবচয় হিসাব যাও। আচ্ছা, পুঞ্জীভূত অবচয় কত তারিখে জানি আছে বলেন তো? ডিসেম্বর 1। আচ্ছা, প্রতি বছর পুঞ্জীভূত অবচয় কয়বার থাকে? একবার। একবার। তাহলে ডিসেম্বর 31। নামটা হবে উল্টা, অবচয় হিসাব। টাকা হবে ক্রেডিট ঘরে 18000। চলমান জ্যাকছকে সাধারণত ব্যালেন্স বিডি কথাটা আসে না, সত্য, তবে যন্ত্রপাতি হিসেবের ক্ষেত্রে আসে, তবে লজিক্যালি আসে, বা মানে বিপদে পড়ে গেছে এজন্য এখানে আসবে। তো এখানে কি ব্যালেন্স বিডি লেখার প্রয়োজন আছে কিনা? কোন জায়গায় আমরা লিখি, কোন জায়গায় লিখি না। সবচেয়ে ভালো হচ্ছে ব্যালেন্স বিডি না লেখা। যেমন 2011 সাল ডিসেম্বর 31, আবার অবচয় হিসাব। এখানে 2011 সালে এসে অনেকে ব্যালেন্স বিডি লেখা আগে, তারপর অবচয় হিসাব লেখে। দেখেন আমি কিন্তু ব্যালেন্স বিডি লিখে নেই, এবং আপনারাও লিখবেন না। তাহলে অবচয় হিসাব টাকা কোন কলামে? ক্রেডিট কলামে 18000। এখন দেখেন তো আগের দিন কত আছে? 18000। আগেরটার সাথে এটা যোগ হবে না? জি স্যার। যেহেতু সরাসরি যোগ করা যাচ্ছে এইজন্য আমরা ব্যালেন্স বিডি লিখতে হয় না। বুঝতে পারছি? বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে চলমান জ্যাকছকে এই জায়গায় ব্যালেন্স বিডি লেখার প্রয়োজন নাই। বলেন কারো কোনো কনফিউশন আছে কিনা? তাহলে আমার একটা সৃজনশীলে আমার কি কি লাগবে সেটা কমপ্লিট আপাতত। আর বলেন স্যার। ওটা যোগ কেন হইছে? ওটা তো অন্য বছরের। ওই পুঞ্জীভূত অবচয় প্রতি বছর এটা কি হয়? একটু আগে অবচয় সামনে কি করছেন? বিয়োগ করছিলেন? ছিরে না, এখানে খতিয়ান কয়টা? একটা। একটা। সাল 10টা হোক না, আমার সমস্যা নেই। আমার তো নিয়ম অনুযায়ী যোগ হইতে থাকবে বা বিয়োগ হইতে থাকবে। বুঝছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা যদি দুইটা ঘর হতো তাহলে এটা যোগ হইতো না। এটা তো দুইটা ঘর, এটা একটা ঘর। যে সালেরটাই হোক আমার কি? এটা তো পুঞ্জীভূত অবচয়ের আওতাভুক্ত, এই জন্য এটা যোগ হইতে থাকবে, চলতে থাকবে।
ওকে, বলেন কোনো কনফিউশন আছে এখানে আর?